আমরা পড়ছিলাম রেডক্স রিঅ্যাকশন চ্যাপ্টার। যে রেডক্স রিঅ্যাকশনের ক্ষেত্রে লাস্ট লেকচারে আমরা ডিসকাস করেছিলাম রিডিউসিং এজেন্ট অ্যান্ড অক্সিডাইজিং এজেন্ট। কি করে একটা রিঅ্যাকশন থেকে আমরা তার রিডিউসিং এজেন্ট এবং অক্সিডাইজিং এজেন্টকে কিভাবে ফাইন্ড করব সেটাকে আমরা ডিসকাস করেছিলাম। আজকে আমরা একটা ছোট্ট টপিকস এনসিইআরটি থেকে আমরা ডিসকাস করছি স্টক নোটেশন। স্টক নোটেশন জিনিসটা কি? স্টক নোটেশন হচ্ছে এক ধরনের এক্সপ্রেশন বা রিপ্রেজেন্টেশন অফ অক্সিডেশন নাম্বার। তার ক্ষেত্রে এটা ইউজ করা হয় মেনলি, এটা কোনো মেটালের ক্ষেত্রে ইউজ করা হয়। এবং কোন ধরনের মেটালের ক্ষেত্রে এটা বেশি ইউজ করা হয়? যে সমস্ত মেটালের ক্ষেত্রে ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট দেখতে পাওয়া যায়। আর আমরা জানি ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট দেখতে পাওয়া যায় জেনারেলি ডি অ্যান্ড এ ব্লক এলিমেন্টগুলোর ক্ষেত্রে। তার মানে এই যে স্টক নোটেশন, এর বেশি অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাবো আমাদের একটা চ্যাপ্টার আছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড বলে। সেই কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ক্ষেত্রে যেহেতু ডি অ্যান্ড এ ব্লক এলিমেন্টগুলোর ইউজ হয় বেশি, তাই সেই কোঅর্ডিনেশন কম্পাউন্ডে কোনো মেটালের সেন্ট্রাল মেটাল অ্যাটম যেটা থাকে, সেই সেন্ট্রাল মেটাল অ্যাটমের অক্সিডেশন স্টেটকে রিপ্রেজেন্টেশনের জন্য আমরা জেনারেলি স্টক নোটেশন ইউজ করে থাকি। তাহলে স্টক নোটেশন হচ্ছে এক ধরনের রিপ্রেজেন্টেশন বা এক্সপ্রেশন। ওকে, তাই এখানে কি বলা হচ্ছে? ইট ইজ ওয়ান টাইপ অফ প্রেজেন্টেশন অফ অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বারকে লেখার এক ধরনের প্রেজেন্টেশন বাই পুটিং রোমান নিউমেরাল। কি করব আমরা? রোমান নিউমেরালকে ইউজ করব রিপ্রেজেন্টিং দ্য অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা রোমান নিউমেরালকে ইউজ করব ইন প্যারেন্থেসিস আফটার দ্য সিম্বল অফ মেটাল। মেটালের যে সিম্বল, সেই সিম্বলের পরে ব্র্যাকেটের মধ্যে আমরা কি করে থাকি? জেনারেলি এই অক্সিডেশন নাম্বারকে লিখে থাকি তার মলিকুলার ফর্মুলার মধ্যে। স্টক নোটেশনের সাহায্যে আমরা কি কাজ করতে পারি, মানে আমাদের এর সিগনিফিকেন্স কি স্টক নোটেশনের? স্টক নোটেশন আমাদেরকে এটাতে হেল্প করে যে কোনো একটা স্পেসিস যে আছে, কোনো একটা মেটাল যে আছে, সেটা অক্সিডাইজড ফর্মে আছে নাকি রিডিউসড ফর্মে আছে কোনো কম্পাউন্ডের মধ্যে, সেটাকে ফাইন্ড আউট করতে আমাদেরকে হেল্প করে। কি করে বুঝবো? এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি, আমাদের এনসিইআরটিতে দুটো এক্সাম্পল দিয়েছে, একটা হচ্ছে অরাস ক্লোরাইড আর অরিক ক্লোরাইড দিয়ে, আর এটা হচ্ছে মার্কিউরাস ক্লোরাইড অ্যান্ড মার্কিউরিক ক্লোরাইড দিয়ে। যেখানে আমরা দেখতে পাচ্ছি অরাস ক্লোরাইডের ক্ষেত্রে AuCl, যেখানে কি হচ্ছে গোল্ডের অক্সিডেশন নাম্বার হয়ে থাকে 1, তাই না? আর এখানে অরিক ক্লোরাইডের ক্ষেত্রে গোল্ডের অক্সিডেশন নাম্বার হচ্ছে 3। তাহলে এখানে 1 আর এখানে 3, তাহলে এটা কি হচ্ছে? রিডিউসড ফর্মে আছে আর এটা হচ্ছে অক্সিডাইজড ফর্মে আছে। কারণ গোল্ডের মিনিমাম অক্সিডেশন স্টেট হচ্ছে +1 ইন কম্পাউন্ডের ক্ষেত্রে, আর যদি পিওর স্টেটে থাকে তাহলে তো 0। বাট যখন আমরা কম্পাউন্ড হিসেবে বলছি তখন সব থেকে মিনিমাম অক্সিডেশন স্টেট +1, আর যখন সেটা ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট সেটা হচ্ছে +3, যেখানে কি হচ্ছে অরিক ক্লোরাইড হিসেবে সে প্রেজেন্ট আছে। তাহলে এই যে পাশে 1 বা 3 দেখে আমরা কিন্তু বলতে পারি এটা হচ্ছে রিডিউসড ফর্ম আর এটা হচ্ছে অক্সিডাইজড ফর্ম। তাহলে এই যে ইম্পর্টেন্স, এই যে বিষয়টা, এই যে সিগনিফিকেন্সটা, সেটা আমরা কিন্তু স্টক নোটেশন থেকে পেয়ে থাকি। ঠিক একই রকম ভাবে মার্কিউরাস ক্লোরাইডের ক্ষেত্রে এটা +1 অক্সিডেশন স্টেটে, আর মার্কিউরিক ক্লোরাইডের ক্ষেত্রে এটা +2 অক্সিডেশন স্টেটে থেকে থাকে। তো এটা কি হচ্ছে? রিডিউসড ফর্ম, এটা হচ্ছে অক্সিডাইজড ফর্ম। এনসিইআরটি থেকে একটা কোশ্চেনকে আমরা তুলে নিয়েছি, যেখানে বলা হচ্ছে ইউজিং স্টক নোটেশন। স্টক নোটেশনকে ইউজ করে নিচের কম্পাউন্ডগুলোকে রিপ্রেজেন্ট করো। এটাও কিন্তু এক ধরনের কোশ্চেন হতে পারে, বলতে পারে। সেক্ষেত্রে কোশ্চেন কিরকম হতে পারে নিটের বা জেইর ক্ষেত্রে, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট এক্সপ্রেশন ইউজিং স্টক নোটেশন অফ দ্য ফলোইং কম্পাউন্ড, দিয়ে তোকে অপশন দিয়ে দিচ্ছে যে কোনটার ক্ষেত্রে কারেক্ট হবে সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি HAuCl4, এই যে কম্পাউন্ডটা আছে, সেই কম্পাউন্ডে গোল্ড যেটা আছে না, এটা হচ্ছে সেন্ট্রাল মেটাল অ্যাটম। তাহলে এই সেন্ট্রাল মেটাল অ্যাটমের স্টক নোটেশন আমাকে রিপ্রেজেন্ট করতে হবে। তো আমরা কি দেখতে পাচ্ছি? হাইড্রোজেন +1, কেন? এটা ক্লোরিনের সঙ্গে যুক্ত আছে তাই। ওকে, দেন কটা আছে হাইড্রোজেন? একটা। তার সঙ্গে কি আছে? গোল্ড। গোল্ডের থেকে আমরা X ধরছি। ক্লোরিন কটা আছে? 4টে। তাহলে কি হচ্ছে? 4 × -1, টোটাল কত হবে? 0। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে X = আমাদের কাছে আসবে 4 - 1, দ্যাট ইজ ইকুয়ালস টু +3। তাহলে গোল্ড এখানে আছে +3 অক্সিডেশন স্টেটে, সো এটাকে আমরা কিভাবে লিখবো? HAu, রোমানে 3 লিখবো, অ্যান্ড Cl4। দেন দেখতে পাচ্ছি আমরা Tl2O, এখানে কি হচ্ছে? থ্যালিয়াম +1 অক্সিডেশন স্টেটে আছে, বিকজ অক্সিজেন এখানে কি আছে? -2 অক্সিডেশন স্টেটে, আর এর সঙ্গে কি হচ্ছে? দুটো থ্যালিয়াম আছে, দিয়ে টোটাল কত হবে? 0। তাহলে X = দাঁড়াবে আমাদের কাছে +1। তাহলে এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করবো? Tl2 ব্র্যাকেটে রোমান 1 দিয়ে O।
ওকে, দেন FeO +2 অক্সিডেশন স্টেট, তাহলে 2 থাকবে। Fe2O3 এখানে কি আছে +3 অক্সিডেশন স্টেট, তাহলে Fe2 রোমান 3O3। তারপরে কি হচ্ছে CuI, এখানে কি হচ্ছে কপার +1 অক্সিডেশন স্টেটে আছে, এখানে এটা মিস্টেক আছে, এটা হচ্ছে +1 অক্সিডেশন স্টেট। তাহলে যেহেতু এটা +1 অক্সিডেশন স্টেটে আছে তাই কি হচ্ছে এখানে Cu1I। দেন CuO, এখানে কি আছে কপার +2 অক্সিডেশন স্টেটে আছে, তাহলে Cu2O, এটা হচ্ছে কিউব প্লাস, এটা হচ্ছে কিউব প্রি, তাহলে এখানে কি হচ্ছে অক্সিডাইজড ফর্ম, এটা হচ্ছে রিডিউসড ফর্ম। ঠিক একই রকম ভাবে MnO, এখানে কি হচ্ছে Mn ম্যাঙ্গানিজ +2 অক্সিডেশন স্টেটে আছে, আর এখানে Mn2O3 এখানে +3 অক্সিডেশন স্টেটে আছে, তাহলে এখানে Mn2O3 আর এখানে Mn2O Mn2O। আশা করি স্টক নোটেশন বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে স্টক নোটেশন কিছুই না, যেটা অক্সিডেশন নাম্বার আমরা পাচ্ছি সেন্ট্রাল মেটাল অ্যাটমের ক্ষেত্রে, বিশেষত ডি ব্লক বা এফ ব্লক এলিমেন্টের ক্ষেত্রে, তো সেটাকে তার পাশে রোমান নাম্বারে রিপ্রেজেন্ট করার যে টেকনিক সেটাকে আমরা কি বলছি, স্টক নোটেশন। এবার আমরা যে টপিকসটা পড়বো সেটা হচ্ছে টাইপস অফ রেডক্স রিয়াকশন। রেডক্স রিয়াকশন কত রকমের হয়? অ্যাকর্ডিং টু এনসিইআরটি 4 রকমের রেডক্স রিয়াকশন আছে: কম্বিনেশন রিয়াকশন, ডিকম্পোজিশন রিয়াকশন, ডিসপ্লেসমেন্ট রিয়াকশন অ্যান্ড ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। তাহলে এই 4 রকমের কিন্তু রেডক্স রিয়াকশন আমাদের আছে। আমি সঙ্গে দুটো জিনিসকে এক্সট্রা অ্যাড করেছি, একটা হচ্ছে মেটাবলিক রিয়াকশন আর একটা হচ্ছে কম্বিউশন রিয়াকশন। এই যে কম্বাশন রিয়াকশন, এটা কিন্তু ওয়ান টাইপ অফ কম্বিনেশন রিয়াকশন, বাট আমি এটাকে সেপারেট ভাবে রিপ্রেজেন্ট করেছি কেন, সেটাকে আমি সেপারেট ভাবে ডিসকাস করেছি তাই। আর মেটাবলিক রিয়াকশন যেটা আছে সেখানে কি হচ্ছে আমাদের যে বায়োকেমিক্যাল রিয়াকশন, আমাদের যে লিভিং অর্গানিজমের ক্ষেত্রে যেমন হচ্ছে ফটোসিনথেসিস, রেসপিরেশন, এটাও কিন্তু এক ধরনের রেডক্স রিয়াকশন, তো এটাকে আমি সেপারেট ভাবে ডিসকাস করেছি। ওকে, তাহলে যদি কোশ্চেন আসে কত রকমের, যদি এটা কোশ্চেন আসবে না, মেইনলি 4 টাইপস অফ রেডক্স রিয়াকশন দেখতে পাই। তো আমি এই লেকচারে কম্বিনেশন রিয়াকশন ডিসকাস করব, ডিকম্পোজিশন রিয়াকশন ডিসকাস করব আর ডিসপ্লেসমেন্ট রিয়াকশন ডিসকাস করব। এই 3 টাইপের রিয়াকশন আমরা এই লেকচারে ডিসকাস করব, আর নেক্সট লেকচারে আমরা এই বাকি 3টাকে ডিসকাস করব, তার সঙ্গে আমরা কোশ্চেন প্র্যাকটিস করব। চলো ফার্স্ট চলে আসি কম্বিনেশন রিয়াকশন। কম্বিনেশন রিয়াকশনে কি হবে, কোনো একটা এলিমেন্টের সঙ্গে আরেকটা এলিমেন্ট রিয়াকশন করবে, রিয়াকশন করে একটা কি হচ্ছে কম্পাউন্ড ফরমেশন করবে, এবং কি বলছে আইদার এ অ্যান্ড বি অর বোথ এ অ্যান্ড বি মাস্ট বি ইন দ্য এলিমেন্টাল ফর্ম। মানে এই যে এ আর বি আছে, এদের দুজনের মধ্যে দুজনেই অথবা যে কোনো একজনকে অবভিয়াসলি এলিমেন্টাল ফর্মে থাকতে হবে, তবে সেটাকে কিন্তু আমরা কম্বিনেশন রিয়াকশন বলবো। যেমন কি হচ্ছে ফার্স্ট এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বন, এটা এলিমেন্টাল ফর্ম, অক্সিজেন এটাও এলিমেন্টাল ফর্ম, রিয়াকশন করে তৈরি হচ্ছে CO2 তৈরি করছে, এটা কম্পাউন্ড, তাহলে এটা কম্বিনেশন হচ্ছে, কার্বনের সঙ্গে অক্সিজেনের কম্বিনেশন হচ্ছে, তাহলে এটা কিন্তু কম্বিনেশন রিয়াকশন। ঠিক একই রকম ভাবে Mg, এটা এলিমেন্টাল ফর্ম, O2 এটাও এলিমেন্টাল ফর্ম, দুজন রিয়াকশন করে MgO ফরমেশন করছে, যেটা একটা কম্পাউন্ড ফরমেশন করছে, এটা কিন্তু একটা কম্বিনেশন রিয়াকশন। ম্যাগনেসিয়াম তার সঙ্গে নাইট্রোজেন রিয়াকশন করছে, এলিমেন্টাল ফরমেশন, এলিমেন্টাল ফর্ম দিয়ে একটা কম্পাউন্ড ফরমেশন করছে। বাট এই রিয়াকশনের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে কি হচ্ছে, এখানে O2 যেটা আছে সেটা এলিমেন্টাল ফর্মে আছে, বাট CH4 যেটা সেটা কম্পাউন্ড ফর্মে। তাহলে আমি কি বলেছিলাম, আইদার এ অ্যান্ড বি, মানে হয় এ অথবা বি, যে কোনো একজন এলিমেন্টাল ফর্মে থাকতে হবে। আবার কখনো কখনো দুজনেই এলিমেন্টাল ফর্মে থাকতে পারে, এটাও থাকতে পারে এটাও থাকতে পারে, যেমন এই 3টে কেসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। ওকে, সেকেন্ড পয়েন্ট কি বলছে, অল কম্বাশন রিয়াকশনস মেক্স হুইচ মেক্স ইউজ এলিমেন্টাল ডাইঅক্সিজেন, যেখানে কি হচ্ছে একটা এলিমেন্টাল ডাইঅক্সিজেন মাস্ট বি প্রেজেন্ট থাকবে, যেমন এখানে এলিমেন্টাল ডাইঅক্সিজেন, এলিমেন্টাল ডাইঅক্সিজেন, এলিমেন্টাল ডাইঅক্সিজেন। তো এই এলিমেন্টাল ডাইঅক্সিজেনের সঙ্গে যখনই কোনো রিয়াকশন কমপ্লিট হচ্ছে তখন সেটাকে আমরা বলছি কম্বাশন রিয়াকশন। আর এই কম্বাশন রিয়াকশন গুলো অলওয়েজ কি হবে, একটা কম্বিনেশন রিয়াকশন হবে। ওকে, এটাকে আমরা ফার্দার ডিসকাস করব পরবর্তীতে কম্বাশন রিয়াকশন সম্পর্কে। আই হোপ ক্লিয়ার হয়েছে কম্বিনেশন রিয়াকশন। এখানে আমরা আরো এক্সাম্পল অ্যাড করতে পারি, যেমন CO, কার্বন মনোঅক্সাইডের সঙ্গে অক্সিজেনের রিয়াকশন হচ্ছে, সেখান থেকে CO2 ফরমেশন হচ্ছে, এটাও এক ধরনের কিন্তু আমার কম্বাশন রিয়াকশন হতে পারে, তাই না? যে কোনো হাইড্রোকার্বন আছে, আর সেই হাইড্রোকার্বনকে আমরা কি করছি, কম্বাশন করছি। তাহলে কম্বাশন করলে সেটা কিন্তু কার্বন ডাই অক্সাইড তৈরি করে আর জল তৈরি করে, এবার এটাকে ব্যালেন্স করা। তো যে কোনো হাইড্রোকার্বনে যখনই আমরা কম্বাশন রিয়াকশন কমপ্লিট করব, সেটা কিন্তু কম্বিনেশন রিয়াকশনের মধ্যে চলে আসবে। তাহলে কম্বিনেশন রিয়াকশনের এক্সাম্পল আমরা প্রচুর পেতে পারি। তাহলে মেন কন্ডিশন কি, আমাদের কোশ্চেন কিরকম ধরনের দিতে পারে, এখান থেকে একটা রিয়াকশন দিয়ে দেবে, বলবে ফাইন্ড আউট দ্য টাইপ অফ রেডক্স রিয়াকশন, কোন ধরনের রেডক্স রিয়াকশন এটা সেটা ফাইন্ড করো।
তো সেক্ষেত্রে আমরা কি মাথায় রাখবো, কম্বিনেশন রিয়াকশন যদি হয় দুটো কম্পাউন্ড যুক্ত হবে বা দুটো এলিমেন্ট যুক্ত হবে দিয়ে একটা কম্পাউন্ড ফরমেশন করবে, যেখানে যারা যুক্ত হচ্ছে অর্থাৎ রিয়াক্ট্যান্ট যারা আছে তাদের মধ্যে যে কোনো একজন অথবা দুজনেই এলিমেন্টাল ফর্মে থাকবে, যে কোনো একজন অথবা দুজনেই কি হচ্ছে এলিমেন্টাল ফর্মে থাকবে। যদি না থাকে তাহলে সেটা কিন্তু কম্বিনেশন রিয়াকশন হতে পারে না। ওকে ওকে, চলো আগে বাড়ি। বলছে ডিকম্পোজিশন রিয়াকশন। ডিকম্পোজিশন মিন্স নাম থেকে আমরা বুঝতে পারছি যেখানে কি হবে, একটা রিয়াকশনে একটা কম্পাউন্ডের ব্রেকডাউন হবে, ব্রেকডাউন হয়ে দুই বা তার বেশি কম্পাউন্ড আমরা ফরমেশন করব। তো সেরকম ধরনের রিয়াকশনকে বলা হয় ডিকম্পোজিশন রিয়াকশন। তো একটা কম্পাউন্ড ব্রেকডাউন হচ্ছে দিয়ে দুই বা তার বেশি, মিনিমাম দুটো তৈরি হবে, তার থেকে বেশিও তৈরি হতে পারে, এই ধরনের রিয়াকশনকে আমরা বলছি ডিকম্পোজিশন রিয়াকশন। এক্সাম্পল হচ্ছে KClO3, পটাশিয়াম ক্লোরাইড, এটা ডিসোসিয়েট হয়ে ডিকম্পোজ হয়ে KCl পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন ফরমেশন করে। ঠিক একই রকম ভাবে H2O H2 প্লাস O2 ফরমেশন করবে, NaH Na প্লাস H2 ফরমেশন করবে। তাহলে এই সমস্ত রিয়াকশনগুলো কিন্তু ডিকম্পোজিশন রিয়াকশন। একই রকম ভাবে কোনো একটা নাইট্রেট আছে, সাপোজ আমরা এক্সাম্পল হিসেবে যদি বলি লিথিয়াম নাইট্রেট, তাহলে কি এক্সাম্পল নিচ্ছি আমরা, সাপোজ বেরিয়াম নাইট্রেটই নিচ্ছি, BaNO3 এর হোল 2। তাহলে এখানে কি হচ্ছে, হিট দিলে পরে আমরা কি পাবো, BaO বেরিয়াম পাবো, তার সঙ্গে নাইট্রোজেন ডাইঅক্সাইড পাবো এবং অক্সিজেন পাবো। তাহলে এই যে রিয়াকশনটা, এই রিয়াকশনটাও কিন্তু এক ধরনের কি আমাদের রেডক্স রিয়াকশন। কেন, এখানে নাইট্রোজেন +5 অক্সিডেশন স্টেটে আছে, এখানে নাইট্রোজেন +4 অক্সিডেশন স্টেটে আছে। তাহলে এই যে +5 থেকে +4 এবং অক্সিজেন এখানে -2 অক্সিডেশন স্টেটে আছে, এখানে 0 অক্সিডেশন স্টেটে আছে। তাহলে নাইট্রোজেন +5 থেকে 4 স্টেটে আসছে, আর এখানে কি হচ্ছে অক্সিজেন -2 থেকে 0 অক্সিডেশন স্টেটে আসছে। তো এটা একটা রেডক্স রিয়াকশন। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বেরিয়াম নাইট্রেট যেটা আছে সেটা কি হচ্ছে, ডিসোসিয়েট হচ্ছে হয়ে কিন্তু আমাদের 2 এর বেশি প্রোডাক্ট তৈরি করছে, PaO NO2 আর একটা কি হচ্ছে O2। তাহলে 3টে কম্পোনেন্ট তৈরি করছে। তো এটা কি হচ্ছে, একটা ডিকম্পোজিশন রিয়াকশনও। তাহলে একই সঙ্গে ডিকম্পোজিশন রিয়াকশন এবং সেটা কি হচ্ছে আমাদের আমরা দেখতে পাচ্ছি রেডক্স রিয়াকশন হিসেবে কাজ করছে। তো এই সব এক্সাম্পল গুলো, এখানে একটা পয়েন্ট আমি লিখেছি সেটা হচ্ছে ইলেকট্রোলাইসিস রিয়াকশনস ক্যান আর ইনক্লুডেড ইন দিস রিয়াকশন। তাহলে ইলেকট্রোলাইসিস যে প্রসেস আছে সেটাও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। ইলেকট্রোলাইসিস সেটাকে আমরা সেপারেট ভাবে ডিসকাস করতে পারি এবং সেটাকে আমরা সেপারেট ভাবে ডিসকাসও করব। আমাদের ক্লাস 12 একটা চ্যাপ্টার আছে ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টার, তো সেই ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারের মধ্যেই। বাট এখানে জাস্ট আমরা এটুকু মনে রাখছি যে সোডিয়াম হাইড্রাইডকে কখন আমরা হিট দিয়ে এভাবে আইসোলেট করতে পারি না, এটা H2O কে কখন আমরা হিট দিয়ে এইভাবে আইসোলেট করতে পারি না। এর জন্য আমাদের কি হচ্ছে ইলেকট্রোলাইসিসের হেল্প নিতে হয়। তো সেক্ষেত্রে ডিকম্পোজিশন রিয়াকশনের মধ্যে কিন্তু ইলেকট্রোলাইসিস রিয়াকশনও চলে আসে। তাহলে যেমন আমরা বললাম কম্বাশন রিয়াকশন, সেগুলো সবই কি হচ্ছে কম্বিনেশন রিয়াকশনের মধ্যে ইনক্লুডেড। ওরকম ইলেকট্রোলাইসিস যে রিয়াকশন সেগুলো কিন্তু সব ডিকম্পোজিশন রিয়াকশনের মধ্যে ইনক্লুডেড। বাট এখানে একটা নোট আছে, নোটটা কি, যে অল ডিকম্পোজিশন রিয়াকশনস আর নট রেডক্স রিয়াকশন। সমস্ত ডিকম্পোজিশন রিয়াকশন কিন্তু রেডক্স রিয়াকশন নয়। এনসিইআরটিতে একটা এক্সাম্পল দেওয়া আছে ক্যালসিয়াম কার্বনেটকে নিয়ে, যেখানে ক্যালসিয়াম কার্বনেটকে আমরা হিট দিয়ে কি করছি, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইডে ডিসোসিয়েট করছি। তাহলে এটা থার্মাল ডিকম্পোজিশন হচ্ছে। এখানে ক্যালসিয়ামের অক্সিডেশন স্টেট +2, এখানেও ক্যালসিয়ামের অক্সিডেশন স্টেট +2। এখানে কার্বনের অক্সিডেশন স্টেট +4, এখানেও কার্বনের অক্সিডেশন স্টেট +4। এখানে অক্সিজেনের অক্সিডেশন স্টেট -2, এখানেও অক্সিজেনের অক্সিডেশন স্টেট -2। তাহলে এখানে কিন্তু কোনো এলিমেন্টের কোনো অ্যাটমের অক্সিডেশন স্টেটের বা অক্সিডেশন নাম্বারে কোনো চেঞ্জ আসেনি। যেহেতু এখানে কোনো এলিমেন্টের কোনো অ্যাটমের অক্সিডেশন স্টেটের কোনো চেঞ্জ আসেনি, তাই এটাকে আমরা কিন্তু রেডক্স রিয়াকশন বলতে পারি না, যদিও এটা ডিকম্পোজিশন রিয়াকশন। তার মানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে যখন কোনো কার্বনেটকে, কোনো মেটালিক কার্বনেটকে আমরা হিট দিয়ে তার মেটালিক অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড ফরমেশন হবে, তখন সেখানে কিন্তু সেটাকে আমরা ডিকম্পোজিশন রিয়াকশন বলবো না। আর জেনারেলি এই ধরনের রিয়াকশন কোথায় দেখতে পাওয়া যায়, যারা অ্যালকালাইন আর্থ মেটাল আছে তাদের ক্ষেত্রে মেইনলি এটা বেশি দেখতে পাওয়া যায়। ওকে, শুধুমাত্র অ্যালকালাইন আর্থ মেটালের যে কার্বনেটগুলো আছে সেগুলোকে হিট দিলেই সেগুলোর যে ডিকম্পোজিশন রিয়াকশন সেটাই যে আমার রেডক্স রিয়াকশন হবে না এমনটা নয়। আমরা কিন্তু যে কোনো অ্যালকালি মেটাল যারা আছে না, অ্যালকালি মেটাল মিন্স যারা গ্রুপ 1 এলিমেন্ট আছে, এদের যে কার্বনেটগুলো আছে সেই কার্বনেটগুলোকেও যদি আমরা হিট দিই সেটাও কিন্তু
তার জন্য যে ডিকম্পোজিশন রিয়াকশন আমাদের পাবো সেই ডিকম্পোজিশন রিয়াকশনও কিন্তু কোনো রেডক্স রিয়াকশন হবে না। ডিকম্পোজিশন রিয়াকশনও কিন্তু রেডক্স রিয়াকশন হবে না। কি হচ্ছে, তাহলে আমি এখানে পয়েন্টটাকে লিখে দিচ্ছি। পয়েন্ট হচ্ছে এটা যে MCO3 অর M2CO3 যারা আছে এদেরকে হিট দিলে আমরা অলওয়েজ আইদার MO অর M2O অক্সাইড পাবো এবং তার সঙ্গে কার্বন ডাই অক্সাইড পাবো। দিজ আর নট এ রেডক্স রিয়াকশন, এরা কিন্তু রেডক্স রিয়াকশন নয়। আই হোপ ক্লিয়ার হয়েছে। তাহলে যে কোনো অ্যালকালি মেটাল কার্বনেট অথবা অ্যালকালাইন আর্থ মেটাল কার্বনেট যারা আছে তাদেরকে যদি আমরা হিট ডিকম্পোজিশন করি বা থার্মাল ডিকম্পোজিশন করি, তাহলে সেই থার্মাল ডিকম্পোজিশনের কারণে যে অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইডে সেটা ডিভাইডেড হয়ে যায় বা ব্রেকডাউন হয়ে যায়, তো এক্ষেত্রে যে রিয়াকশন হয় ডিকম্পোজিশন রিয়াকশন সেটা কিন্তু কোনো রেডক্স রিয়াকশন নয়, কারণ এখানে কোনো এলিমেন্টারি অক্সিডেশন নাম্বারে কোনো চেঞ্জ আসে না। তাই এই ধরনের ডিকম্পোজিশন রিয়াকশনগুলো কোনো রেডক্স রিয়াকশন নয়। আই হোপ ক্লিয়ার। চলো আগে বাড়ি। এবার হচ্ছে ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। থার্ড টাইপ অফ রিয়াকশন হচ্ছে ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। নাম থেকে আমরা বুঝতে পারছি যে কোনো একটা কাউকে ডিসপ্লেস করা হবে, মানে একজনকে সরিয়ে আরেকজন সেখানে প্রেজেন্ট হবে। তাহলে এই ডিসপ্লেসমেন্ট রিয়াকশনকে অন্য নামে আমরা কি বলতে পারি? সাবস্টিটিউশন রিয়াকশন। একজন আরেকজনকে সাবস্টিটিউট করছে। তাহলে ডিসপ্লেস করা বা সাবস্টিটিউট করা সেটাও কি হচ্ছে, কি এক ধরনের রেডক্স রিয়াকশনের পার্ট। এখানে আমরা ডিসকাস করব ডিসপ্লেসমেন্ট রিয়াকশনের মধ্যে যে কি বলছে, অ্যান আয়ন অর অ্যান অ্যাটম ইন এ কম্পাউন্ড ইজ রিপ্লেসড বাই অ্যান আয়ন অর অ্যান অ্যাটম অফ আনাদার এলিমেন্ট। অন্য কোনো একটা এলিমেন্টের আয়ন বা অ্যাটম দ্বারা যখন একটা এলিমেন্টের আয়ন বা অ্যাটম রিপ্লেস হয় কোনো কম্পাউন্ডে, তখন সেটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। সিম্বলিক ফর্মে এখানে দেখানো হয়েছে যে এক্স একটা এলিমেন্ট আছে যেটা ওয়াই জেড কম্পাউন্ডের সঙ্গে রিয়াকশন করছে, করে এখান থেকে ওয়াই কে রিপ্লেস করে দিচ্ছে, জেড এর সঙ্গে থাকা ওয়াই কে রিপ্লেস করে দিয়ে এক্স জেড এর সঙ্গে জুড়ে গিয়ে এক্স জেড কম্পাউন্ড ফরমেশন করছে, অ্যান্ড ওয়াই সেপারেট ভাবে একটা প্রোডাক্ট ফরমেশন করছে। তো এই ধরনের রিয়াকশনকে আমরা বলে থাকি ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। এই ডিসপ্লেসমেন্ট রিয়াকশন জেনারেলি টু টাইপসের হয়ে থাকে, একটা হচ্ছে মেটাল ডিসপ্লেসমেন্ট আর একটা হচ্ছে নন মেটাল ডিসপ্লেসমেন্ট। মেটাল ডিসপ্লেসমেন্ট মানে কি, কোনো একটা মেটাল অ্যাটমকে আমরা ডিসপ্লেস করব, আর নন মেটাল ডিসপ্লেসমেন্ট মানে কি, কোনো একটা নন মেটাল অ্যাটমকে আমরা ডিসপ্লেস করব। তাহলে যদি মেটালকে ডিসপ্লেস করা হয় সেটাকে বলা হবে মেটাল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, আর যদি নন মেটালকে ডিসপ্লেস করা হয় তখন সেটাকে বলা হয় নন মেটাল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। মেটালকে কেবলমাত্র কোনো মেটালই ডিসপ্লেস করতে পারে, বাট কোনো নন মেটালকে কোনো মেটালও ডিসপ্লেস করতে পারে, আবার কোনো নন মেটালও ডিসপ্লেস করতে পারে। তাহলে মেটালকে কারা ডিসপ্লেস করবে? অনলি মেটাল। বাট নন মেটালের ক্ষেত্রে সেটা কোনো মেটালও ডিসপ্লেস করতে পারে, অথবা সেটাকে কোনো নন মেটালও কিন্তু ডিসপ্লেস করতে পারে। একটা ভাস্ট ডিসকাশন আমরা এবার শুরু করছি। ফার্স্টলি আমরা আসছি মেটাল ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে। আমরা জানি রিঅ্যাক্টিভিটি সিরিজ বা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ বলে একটা সিরিজ আমরা পড়ে এসেছি ক্লাস 12-এ, যেটা ইলেকট্রোকেমিস্ট্রি যে চ্যাপ্টার সেখানে আমরা পড়ে থাকি। কি হচ্ছে, রিডাকশন পোটেনশিয়ালের উপরে বেস করে রিডাকশন পোটেনশিয়ালের যে ভ্যালু, সেই ভ্যালু অনুসারে সাজিয়ে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে যে সিরিজ আমরা পাই সেটাকে বলা হয় রিঅ্যাক্টিভিটি সিরিজ। এই রিঅ্যাক্টিভিটি সিরিজে যারা লোয়ার রিডাকশন পোটেনশিয়াল যুক্ত মেটাল আছে বা এলিমেন্ট আছে, তারা কি করতে পারে, হায়ার রিডাকশন মেটালের কোনো এলিমেন্টকে ডিসপ্লেস করতে পারে বা রিপ্লেস করতে পারে বা সাবস্টিটিউট করতে পারে। তো এটা হচ্ছে কি মেটাল ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে আমাদের কন্ডিশন, এটা মাথায় রাখতে হবে। তার মানে কি, সিরিজের যে উপরের দিকে আছে সে নিচের দিকের কোনো এলিমেন্টকে সাবস্টিটিউট করতে পারে। যেমন এখানে এক্সাম্পল হিসেবে যদি দেখি, তাহলে CuSO4 কিউপ্রিক সালফেট, এই কিউপ্রিক সালফেট যখন জিঙ্কের সঙ্গে রিয়াকশন করছে তখন কি হচ্ছে, কপারকে ডিসপ্লেস করছে কে, জিঙ্ক দিয়ে ZnSO4 ফরমেশন করছে, আর কপার ডিসপ্লেস হয়ে কপার এলিমেন্ট রূপে আমরা পাচ্ছি। তাহলে এটা কিন্তু একটা মেটাল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, কারণ জিঙ্ক যে আছে সে কি হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে বা রিঅ্যাক্টিভিটি সিরিজে হাইড্রোজেনের উপরে থাকে, আর কপার কি হচ্ছে হাইড্রোজেনের নিচে থাকে। তাহলে কি হচ্ছে, যেহেতু জিঙ্ক উপরে আর কপার নিচে, আমি বলেছি যে উপরে থাকবে সিরিজে সে নিচের জনকে ডিসপ্লেস করবে, তাই যেহেতু এখানে কপারের উপরে জিঙ্ক আছে তাই জিঙ্ক কপারকে ডিসপ্লেস করছে তার সালফেট কম্পাউন্ড থেকে।
ঠিক একই রকম ভাবে V2O5 এর সঙ্গে ক্যালসিয়ামের যদি রিয়াকশন করা হয় তাহলে ক্যালসিয়াম সিরিজের উপরের দিকে থাকে, তাই সিরিজের উপরের দিকে থাকা নিচের দিকে থাকা ভ্যানাডিয়ামকেও ডিসপ্লেস করবে, দিয়ে অক্সাইড ফরমেশন করবে। তাহলে কি হচ্ছে, ভ্যানাডিয়াম ডিসপ্লেস হয়ে গেছে, তার অক্সাইড থেকে দিয়ে ক্যালসিয়াম অক্সাইড ফরমেশন হয়েছে। একই রকম ভাবে TiCl4 টাইটেনিয়াম আর ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম উপরে থাকে, টাইটেনিয়াম নিচে থাকে, তাহলে ম্যাগনেসিয়াম ডিসপ্লেস করবে কাকে, টাইটেনিয়ামকে ডিসপ্লেস করবে তার ক্লোরাইড থেকে, দিয়ে টাইটেনিয়াম প্লাস ম্যাগনেসিয়াম ক্লোরাইড ফরমেশন করছে। একই রকম ভাবে Cr2O3 ক্রোমিয়াম আর অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম উপরে থাকে, ক্রোমিয়াম নিচে থাকে, তাহলে অ্যালুমিনিয়াম কি করবে, ডিসপ্লেস করবে ক্রোমিয়ামকে। তাহলে এটুকু আমরা ক্লিয়ার করতে পারলাম যে কারা কাকে ডিসপ্লেস করতে পারবে, যারা রিঅ্যাক্টিভিটি সিরিজের উপরের দিকে আছে বা লোয়ার রিডাকশন পোটেনশিয়াল যুক্ত এলিমেন্ট, তারা হায়ার রিডাকশন পোটেনশিয়াল যুক্ত এলিমেন্টকে অথবা রিঅ্যাক্টিভিটি সিরিজের নিচের দিকে যারা থাকে তাদেরকে ডিসপ্লেস করতে পারে। ওকে, উল্টোটা কিন্তু কখনো হবে না, ভাইস ভার্সা কিন্তু কখনো সত্য নয় যে নিচের থাকা কোনো এলিমেন্ট কখনো কিন্তু উপরে থাকা কোনো এলিমেন্টকে ডিসপ্লেস করতে পারবে না, পারবে না, পারবে না। ওকে, চলো আসি দ্বিতীয় গল্প, সেটা হচ্ছে নন মেটাল ডিসপ্লেসমেন্ট। নন মেটাল ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে মেইনলি আমরা হাইড্রোজেন ডিসপ্লেসমেন্টকেই দেখে থাকি। আর হাইড্রোজেনকে ডিসপ্লেস করা হয় কোথা থেকে, আইদার ওয়াটার থেকে অর অ্যাসিড থেকে। এখন যে এলিমেন্ট বা যে মেটালটাকে ডিসপ্লেস করছে সেই মেটালের রিডাকশন পোটেনশিয়াল যত কম হবে বা রিঅ্যাক্টিভিটি সিরিজে সে হাইড্রোজেন থেকে যত উপরের দিকে থাকবে, অর্থাৎ যার রিঅ্যাক্টিভিটি যত বেশি হবে সে তত ফাস্ট রিয়াকশন করবে বা তত নর্মাল কন্ডিশনে রিয়াকশন করবে। যেমন আমরা দেখতে পাচ্ছি অ্যালকালি মেটালগুলো কি হচ্ছে, সিরিজের সব থেকে উপরের দিকে থাকে, অ্যালকালাইন আর্থ মেটালগুলোও থাকে। তাহলে সমস্ত অ্যালকালি মেটাল যারা আছে তারা খুবই রিয়াক্টিভ, তারপর হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটাল। তাহলে যারা অ্যালকালি মেটাল আছে, সমস্ত অ্যালকালি মেটাল এবং কিছু অ্যালকালাইন আর্থ মেটাল, যার মধ্যে হচ্ছে ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, ম্যাগনেসিয়াম এবং বেরিলিয়াম বাদ দিয়ে, তাহলে এরা কিন্তু নর্মাল যে ওয়াটার, কোল্ড ওয়াটার থেকে হাইড্রোজেনকে ডিসপ্লেস করতে পারে। যেমন এখানে আমরা রিয়াকশন দেখতে পাচ্ছি, সোডিয়াম H2O থেকে হাইড্রোজেনকে রিপ্লেস করছে। তাহলে H2O থেকে হাইড্রোজেন যদি রিপ্লেস হয় বা ডিসপ্লেস হয় তাহলে কে পড়ে থাকবে, OH। তাহলে সোডিয়াম OH এর সঙ্গে যুক্ত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা অ্যালকালি ফরমেশন করবে আর তার সঙ্গে হাইড্রোজেন গ্যাস ফরমেশন হবে। একই রকম ভাবে ক্যালসিয়াম যখন জলের সঙ্গে রিয়াকশন করছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ফরমেশন করছে আর তার সঙ্গে হাইড্রোজেন গ্যাস ইভলভ হচ্ছে। তাহলে এটাও কিন্তু কোশ্চেন দিতে পারে, নিচের কোন কম্পাউন্ড নর্মাল ওয়াটার থেকে বা কোল্ড ওয়াটার থেকে হাইড্রোজেন গ্যাস ইভলভে হেল্প করে। তাহলে কি হচ্ছে, সমস্ত অ্যালকালি মেটালগুলো কোল্ড ওয়াটার থেকে হাইড্রোজেন গ্যাসকে ইভলভ করাতে পারে, আর কিছু অ্যালকালাইন আর্থ মেটাল, তার মধ্যে হচ্ছে ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম এবং বেরিয়ামের গল্প আমরা পাচ্ছি। সেখানেই লেস অ্যাক্টিভ যে সমস্ত মেটালগুলো আছে, যেমন হচ্ছে ম্যাগনেসিয়াম বা আয়রন, এরা যারা আছে এরা কি হচ্ছে স্টিম, মানে কি জলটা যখন স্টিম কন্ডিশন আছে, মানে হাই টেম্পারেচারে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে হাইড্রোজেনকে ডিসপ্লেস করতে পারে কোথা থেকে, ওয়াটার থেকে। তাই এখানে দেখানো হচ্ছে ম্যাগনেসিয়াম স্টিমের সঙ্গে রিয়াকশন করছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ফরমেশন করছে, সঙ্গে হাইড্রোজেন গ্যাস ইভলভ হচ্ছে। ঠিক একই রকম ভাবে আয়রন স্টিমের সঙ্গে রিয়াকশন করছে, Fe2O3 ফেরিক অক্সাইড ফরমেশন করছে আর তার সঙ্গে হাইড্রোজেন গ্যাস ইভলভ হচ্ছে। তাহলে এটাও কিন্তু কোশ্চেন হতে পারে যে স্টিম থেকে হাইড্রোজেন গ্যাসকে ডিসপ্লেস করতে পারে এরকম মেটাল কারা, তাহলে ম্যাগনেসিয়াম অ্যান্ড আয়রন। এগুলো কিন্তু আগে যে হাইড্রোজেন চ্যাপ্টার আমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুডেড ছিল, সেই হাইড্রোজেন চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন আসতো। যেহেতু এখন হাইড্রোজেন গ্যাস নেই, তাহলে হাইড্রোজেন গ্যাসের প্রিপারেশন রিয়াকশন গুলো নেই, বাট সেগুলো কি হচ্ছে ইনডিরেক্টলি কিন্তু এই রেডক্স রিয়াকশনের মধ্যে আছে। তো মেবি এখান থেকেও কিন্তু কোশ্চেন এসে যেতে পারে, সো বি কেয়ারফুল। চলো, থার্ড হচ্ছে হাইড্রোজেন ডিসপ্লেসমেন্ট ফ্রম অ্যাসিড থেকে। এতক্ষণ আমরা ওয়াটার থেকে হাইড্রোজেনকে ডিসপ্লেস করছিলাম, এবার অ্যাসিড থেকে আমরা হাইড্রোজেনকে ডিসপ্লেস করব, দিয়ে হাইড্রোজেন গ্যাস ফরমেশন করব। যেখানে কি হচ্ছে জিঙ্ক, সমস্ত অ্যালকালি মেটাল তো পারবেই, অ্যালকালাইন আর্থ মেটালও পারবে, ইভেন কি যারা লোয়ার রিঅ্যাক্টিভিটিতে আছে বা লেস রিঅ্যাক্টিভিটি শো করে, অর্থাৎ কি হচ্ছে হাইড্রোজেনের উপরে যারা আছে রিঅ্যাক্টিভিটি সিরিজে, সেই সমস্ত মেটালগুলোই কিন্তু অ্যাসিড থেকে হাইড্রোজেনকে ডিসপ্লেস করে কি হচ্ছে হ্যালাইড ফরমেশন করতে পারে বা যে কোনো একটা সল্ট ফরমেশন করতে পারে আর তার সঙ্গে হাইড্রোজেন গ্যাস ফরমেশন হয়। যেমন জেডেন, জিঙ্ক কিন্তু হাইড্রোজেনের খুব নিয়ারেস্ট, কিন্তু কি হচ্ছে হাইড্রোজেনের উপরে আছে,
রিঅ্যাক্টিভিটি সিরিজে হাইড্রোজেনের কিন্তু খুব কাছাকাছি থাকে জিঙ্ক, কিন্তু হাইড্রোজেনের উপরে থাকে, তাই জিঙ্ক হচ্ছে লেস রিঅ্যাক্টিভ একটা এলিমেন্ট, যেটা কি হচ্ছে HCl থেকে হাইড্রোজেনকে ডিসপ্লেস করে একটা জিঙ্ক ক্লোরাইড সল্ট ফরমেশন করছে, আর তার সঙ্গে সঙ্গে হাইড্রোজেন গ্যাস ইভলভ করছে। একই রকম ভাবে ম্যাগনেসিয়াম এবং আয়রনের ক্ষেত্রেও আমরা সেম ঘটনা দেখতে পাচ্ছি। তাই এখানে কি হচ্ছে, একটা নোটস আমরা দিয়েছি, নোটসের মধ্যে ফার্স্টলি বলা হচ্ছে মেটালস হ্যাভিং লোয়ার রিডাকশন পোটেনশিয়াল দেন হাইড্রোজেন ক্যান ডিসপ্লেস হাইড্রোজেন ফ্রম অ্যাসিড। তাহলে যে সমস্ত মেটালগুলোর রিডাকশন পোটেনশিয়াল লোয়ার হয়ে থাকে কার থেকে, হাইড্রোজেনের তুলনায়, সেই সমস্ত মেটালগুলোই অ্যাসিড থেকে হাইড্রোজেনকে ডিসপ্লেস করে এবং হাইড্রোজেন গ্যাসকে ইভলভ করতে পারে। অন্যদিকে মেটালস হ্যাভিং হায়ার রিডাকশন পোটেনশিয়াল, যাদের রিডাকশন পোটেনশিয়াল হাইড্রোজেনের থেকে বেশি, তাহলে সেই সমস্ত মেটালগুলো কিন্তু কখনো ক্যান নেভার ডিসপ্লেস, কখনো ডিসপ্লেস করতে পারবে না অ্যাসিড থেকে কাকে, হাইড্রোজেন গ্যাসকে। তাহলে কোশ্চেন কিন্তু দিতে পারে হুইচ অফ দ্য ফলোইং রিয়াকশন ইজ কারেক্ট আর হুইচ অফ দ্য ফলোইং রিয়াকশন ইজ রং। তাহলে রং এর ক্ষেত্রে কি হবে, এই যে কপার, সিলভার, গোল্ড বা প্ল্যাটিনাম যারা আছে, এরা কিন্তু হায়ার রিডাকশন পোটেনশিয়াল। তাহলে হায়ার রিডাকশন পোটেনশিয়াল হলে এরা কিন্তু কখনো হাইড্রোজেনকে ডিসপ্লেস করতে পারবে না তার সল্ট থেকে বা তার অ্যাসিড থেকে। বোঝা গেছে? তাহলে যদি কোনো রিয়াকশনের ক্ষেত্রে এরকম দেখা যায় যে কপার ডিসপ্লেস করছে কাকে, হাইড্রোজেনকে, বা সিলভার ডিসপ্লেস করছে হাইড্রোজেনকে, বা গোল্ড ডিসপ্লেস করছে হাইড্রোজেনকে, বা প্ল্যাটিনাম ডিসপ্লেস করছে হাইড্রোজেনকে, সেই সমস্ত রিয়াকশনগুলো ইম্পসিবল রিয়াকশন বা নন স্পন্টেনিয়াস রিয়াকশন, সেই সমস্ত রিয়াকশনগুলো ঘটতে পারে না। ওকে, সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট। নেক্সট কি বলছে, মেটালস উইথ মোর রিঅ্যাক্টিভিটি, যে সমস্ত মেটালের রিঅ্যাক্টিভিটি যত বেশি তাদের হাইড্রোজেন গ্যাস ফাস্টার রিয়াকশনে তারা ফরমেশন করতে পারে, তাদের রেট কি হয়, ফাস্টার হয়, রেট বেশি হয়। তাহলে রিঅ্যাক্টিভিটি যত বেশি হবে মেটালের, সে তত বেশি হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারবে। যেমন আমাদের এনসিইআরটিতে এই এক্সাম্পলটা দেওয়া আছে, বলছে কি ম্যাগনেসিয়াম ক্যান ইভলভ হাইড্রোজেন গ্যাস অ্যাট হায়ার রেট দ্যান আয়রন। তাহলে ম্যাগনেসিয়াম আয়রনের থেকে কিন্তু হায়ার রেটে হাইড্রোজেন গ্যাস ইভলভ করতে পারে, কারণ কি ম্যাগনেসিয়ামের রিঅ্যাক্টিভিটি আয়রনের থেকে বেশি। ঠিক একই রকম ভাবে ম্যাগনেসিয়ামের থেকে রিঅ্যাক্টিভিটি কার বেশি, সোডিয়াম। তাহলে সোডিয়াম কিন্তু ম্যাগনেসিয়ামের থেকে বেশি পরিমাণে হাইড্রোজেন গ্যাস ইভলভ করতে পারে, বা ফাস্টার রেটে বা হায়ার রেটে হাইড্রোজেন গ্যাস ইভলভ করতে পারে। তাহলে এই ছিল কি আমাদের ডিসপ্লেসমেন্ট রিয়াকশন থেকে কিছু নোটস। চলে আসি, এখনো ডিসপ্লেসমেন্ট রিয়াকশন শেষ হয়নি। এতক্ষণ আমরা কি করছিলাম, মেটাল দিয়ে নন মেটালকে ডিসপ্লেস করছিলাম, এখন আমরা নন মেটাল দিয়ে নন মেটালকে ডিসপ্লেস করব। তাহলে 4 নম্বরে কি দেখতে পাচ্ছি, যে ফ্লোরিন। ফ্লোরিন কি হচ্ছে, হাইস্ট রিঅ্যাক্টিভিটি শো করে, বাট এটা অক্সিডেশন রিয়াকশনের ক্ষেত্রে। কেন, এ কি হচ্ছে মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। তাহলে মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হওয়ার জন্য এর অক্সিডেশন প্রপার্টি, অক্সিডাইজিং প্রপার্টি সব থেকে বেশি। তাহলে কি হচ্ছে, ও কিন্তু অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে থাকে। তাহলে যেহেতু অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে থাকে, তাই ও কি করবে, যখনই কোনো হ্যালোজেনের সঙ্গে রিয়াকশন করবে, কোনো হ্যালাইড কম্পাউন্ডের সঙ্গে রিয়াকশন করবে, অথবা কোনো অক্সাইড কম্পাউন্ডের সঙ্গে রিয়াকশন করবে, ও কিন্তু সেই হ্যালোজেনকে বা অক্সিজেনকে ডিসপ্লেস করবে। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে H2O, জল আছে, তাহলে জলের মধ্যে কিন্তু অক্সিজেন আছে, তাই না? এই অক্সিজেনকে ডিসপ্লেস করবে কে, ফ্লোরিন দিয়ে। কি হবে, হাইড্রোজেন ফ্লোরাইড ফরমেশন করবে, আর তার সঙ্গে সঙ্গে অক্সিজেন গ্যাস ইভলভ হবে। বলছে ইট ইজ ফর দিস রিজন দ্যাট ডিসপ্লেসমেন্ট রিয়াকশনস ফর ক্লোরিন, ব্রোমিন অ্যান্ড আয়োডিন ইউজিং ফ্লোরিন আর নট জেনারেলি ক্যারিড আউট ইন অ্যাকুয়াস সলিউশন। তাহলে ক্লোরিন, ব্রোমিন বা আয়োডিনের যে ডিসপ্লেসমেন্ট রিয়াকশনগুলো জেনারেলি আমরা কমপ্লিট করে থাকি, কাকে ইউজ করে, ফ্লোরিনকে ইউজ করে, সেই সমস্ত রিয়াকশনগুলো কিন্তু অ্যাকুয়াস সলিউশনের মধ্যে করা হয় না। কেন অ্যাকুয়াস সলিউশনের মধ্যে করা হয় না? বিকজ যখনই অ্যাকুয়াস সলিউশনের মধ্যে রিয়াকশন করব, সেখানে শুধুমাত্র ক্লোরিন, ব্রোমিন বা আয়োডিনকেই ডিসপ্লেস করবে তাই নয়, সঙ্গে কিন্তু জলের অক্সিজেনকেও কিন্তু ডিসপ্লেস করে দেবে, দিয়ে কম্পাউন্ড ফরমেশন করবে। ওই জন্য আমরা কখনো ক্লোরিন, ব্রোমিন বা আয়োডিনের মধ্যে এই রিয়াকশনগুলোকে কমপ্লিট করি না। তো কোন মিডিয়ামে কমপ্লিট করে থাকি, জেনারেলি আমরা কার্বন টেট্রাক্লোরাইড মিডিয়ামের মধ্যে কমপ্লিট করে থাকি, সেটা আমরা পরে ডিসকাস করব এবং পরে দেখছি। কি হচ্ছে, নেক্সট বলছে ক্লোরিন যে আছে, সেই ক্লোরিন কিন্তু ডিসপ্লেস করতে পারে কাকে, ব্রোমাইড এবং আয়োডাইডকে ডিসপ্লেস করতে পারে। তাহলে কোনো ব্রোমাইড সল্ট বা আয়োডাইড সল্ট থেকে সেই ব্রোমিনকে বা আয়োডিনকে ক্লোরিন কিন্তু ডিসপ্লেস করতে পারে, কোথায়, ইন অ্যাকুয়াস সলিউশন। এখানে কিন্তু আমরা ফ্লোরিনকে ইউজ করছি না, এখানে ক্লোরিন কিন্তু অ্যাকুয়াস সলিউশন থেকে অক্সিজেনকে ডিসপ্লেস করতে পারবে না,
কিন্তু ফ্লোরিন হলে পারতো, ওই জন্য ফ্লোরিনের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাকোয়াস সলিউশনের মধ্যে করি না, বাট ক্লোরিনের ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাকোয়াস সলিউশনের মধ্যে কমপ্লিট করে থাকি রিয়াকশন। তাই এখানে দেখানো হচ্ছে ক্লোরিন গ্যাসকে যদি আমরা ব্রোমাইড সল্টের মধ্যে দিয়ে পাঠাই তাহলে সেক্ষেত্রে কি হবে, সেখানে ক্লোরাইড সল্ট তৈরি হবে আর তার সঙ্গে সঙ্গে ব্রোমিন আমরা দেখতে পাবো যেটা রেড কালার লিকুইড ফর্মেশন করবে। ঠিক একই রকম ভাবে Cl2 গ্যাসকে যদি আমরা কোনো আয়োডাইড সল্টের মধ্যে দিয়ে পাঠাই তাহলে সেখানে ক্লোরাইড সল্ট তৈরি হবে আর তার সঙ্গে আয়োডিন সলিড ফর্মে আমরা পাবো, যেটা কিন্তু পার্পল কালার দেখাবে। তাহলে এই যে রেড কালার বা পার্পল কালার, এই যে কালারগুলো দেখে কিন্তু আমরা কি করতে পারি, বুঝতে পারবো যে সেখানে কি হচ্ছে ব্রোমাইড বা আয়োডাইড আয়ন ছিল, যেটাকে আমরা কি করছি, ডিসপ্লেস করেছি। ওই জন্য এখানে বলা হচ্ছে যে অ্যাজ Br2 and I2 আর কালার্ড অ্যান্ড ডিজলভ ইন CCl4, তাহলে এরা যেহেতু কালার্ড এবং এরা CCl4 এর মধ্যে ডিজলভ হতে পারে, ক্যান ইজিলি আইডেন্টিফাইড ফ্রম দেয়ার কালার অফ সলিউশন। তাই সলিউশনের কালার দেখে আমরা কিন্তু এই ব্রোমিন বা আয়োডিনকে ইজিলি আইডেন্টিফাই করতে পারি। এখানে যে রিয়াকশনগুলো সেগুলো হচ্ছে আয়নিক ফর্ম রিয়াকশন আছে, সেই আয়নিক ফর্ম রিয়াকশন কি Cl2 প্লাস Br মাইনাস, এখান থেকে Cl মাইনাস প্লাস Br2 এবং Cl2 প্লাস আয়োডাইড মাইনাস এবং সেই সঙ্গে আমরা Cl মাইনাস প্লাস আয়োডিন পাচ্ছি। বলছে ফর্ম দ্য বেসিস অফ আইডেন্টিফাইং ব্রোমাইড অ্যান্ড আয়োডাইড। তাহলে ব্রোমাইড আয়ন এবং সল্ট অ্যানালিসিস যে চ্যাপ্টার আমাদের আছে, সেই সল্ট অ্যানালিসিসের মধ্যে এগুলোকে আমরা ফার্দার ডিসকাস করব, যে ব্রোমাইড এবং আয়োডাইড যে সল্ট আছে এবং সেই সল্টের মধ্যে যে ব্রোমাইড আয়ন এবং আয়োডাইড আয়ন আছে সেটাকে আমরা ল্যাবরেটরিতে কোন টেস্টের মাধ্যমে জানতে পারি, লেয়ার টেস্ট। আর সেই লেয়ার টেস্টের বেসিস হচ্ছে এই রিয়াকশন। আই হোপ ক্লিয়ার করতে পেরেছি। তাহলে এটা কিন্তু কোশ্চেন দিতে পারে, লেয়ার টেস্টের মাধ্যমে কোন কোন আয়নকে আমরা আইডেন্টিফাই করতে পারি, কোন কোন আয়নকে, ব্রোমাইড এবং আয়োডাইড আয়নকে। ওকে, সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট। দেন সিক্সথ পয়েন্ট কি বলছে, যেমন ফ্লোরিন যে আছে সে কি হচ্ছে ক্লোরাইড, ব্রোমাইড বা আয়োডাইডকে ডিসপ্লেস করতে পারছে, একই রকম ভাবে ক্লোরিন ব্রোমাইড বা আয়োডাইডকে ডিসপ্লেস করছে, তাহলে ব্রোমিন আয়োডাইডকে ডিসপ্লেস করতে পারবে, বাট ক্লোরাইড বা ফ্লোরাইডকে কিন্তু ডিসপ্লেস করতে পারবে না। ওকে, তো সেটা একটা রিয়াকশন এখানে দেখতে পাচ্ছি। বলছে যে কোনো একটা রিয়াকশন, কোনো একটা হ্যালাইড থেকে তার হ্যালোজেনকে রিকভারি করার জন্য আমরা একটা অক্সিডেশন প্রসেসকে কাজে লাগাই। আর সেই অক্সিডেশন প্রসেসটা কি, এই যে আগের যে রিয়াকশনগুলো আমরা পড়লাম, যে কোনো একটা হ্যালাইড আছে, সেই হ্যালাইডের সঙ্গে আমরা কি করছি, একটা হ্যালোজেনের রিয়াকশন ঘটাচ্ছি। যখনই একটা হ্যালোজেন গ্যাসকে তার মধ্যে দিয়ে পাঠাচ্ছি যেটা মোর অক্সিডেশন পোটেনশিয়াল শো করে, তখন সেটা কি করবে, এই হ্যালাইড আয়নকে কি করবে, হ্যালোজেন রূপে ইভলভ করবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে অক্সিডেশন প্রসেস দেখা যাবে। তো এখানে কি হচ্ছে যে অ্যাজ ফ্লোরিন স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট, যেহেতু ফ্লোরিন একটা স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট, এবং ওই জন্য আমরা কিন্তু কোনোভাবে ফ্লোরাইডকে অক্সিডাইজ করে আমরা কিন্তু ফ্লোরিন ইভলভ করতে পারবো না, যেহেতু এ সব থেকে নিচে অক্সিডাইজিং এজেন্ট, মানে একে কেউ অক্সিডাইজ করতে পারবে না, এ সবাইকে অক্সিডাইজ করতে পারবে। তাই এ যদি সবাইকে অক্সিডাইজ করতে পারে, একে যদি কেউ অক্সিডাইজ করতে না পারে, তাহলে F- থেকে F2 ফরমেশনের জন্য আমরা কোনো অক্সিডেশন প্রসেসকে কাজে লাগাতে পারি না। তাহলে এটাকে আমরা কি কখনো কি ফ্লোরিন গ্যাসকে আমরা ইভলভ করতে পারবো না? অবভিয়াসলি পারবো। তার জন্য একটা আলাদা মেথড আমরা ইউজ করব, সেটা হচ্ছে ইলেকট্রোলাইসিস। তাহলে ইলেকট্রোলাইসিস যখন করব তখন সেখানে কি হচ্ছে, F- ইলেকট্রন রিলিজ করে F2 বা ফ্লোরিন ফরমেশন করবে। তো এই ছিল আমাদের ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, এবং সেই রিয়াকশন থেকে ডিফারেন্ট যে নোটস বা ইম্পর্টেন্ট পয়েন্টস বা ফ্যাক্টস যেগুলো থেকে কোশ্চেন আমার আসতে পারে সেগুলোকে আমি এখানে ডিসকাস করলাম। নেক্সট লেকচারে আমরা ডিসকাস করব ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন, সেই সঙ্গে সঙ্গে কম্বাশন রিয়াকশন অ্যান্ড মেটাবলিক রিয়াকশন, আর তারপরে কিছু কোশ্চেন আমরা প্র্যাকটিস করব। ওকে, তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।